সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার বিষয়টি, সেটাও বলা হচ্ছে, যেটা আমি যদি কোট করি, যে সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি, ফলে যারা বিএনপির সংসদ সদস্য তারা শপথ নেননি সংবিধান সংস্কার পরিষদে। আপনিও শপথ নেননি সংবিধান সংস্কার পরিষদে, আপনার কারণটা কি ছিল? আমার যুক্তিটা ছিল যে আপনি এখনো বর্তমান যে সংবিধান সেটার উপরে ভিত্তি করে এত দূর এসছেন। আপনি যদি 5ই অগস্টের পর শুরুতেই বলতেন এটা বিপ্লবী সরকার, এই সংবিধান আমরা মানি না, এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি, আমরা নতুন সংবিধান রচনা করব, তাহলে আমাদের দ্বিতীয় শপথ নেয়ার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হতো। কিন্তু যেহেতু আপনি সেটি করেননি, আপনি যেহেতু বর্তমান এক্সিস্টিং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন এবং আপনি 106 অনুযায়ী আপনি আপনার পুরা লেজিটিমেসিকে, গত 1.5 বছরের লেজিটিমেসিকে আপনি 106 দ্বারা নির্ধারণ করেছেন, তাহলে তো আর আপনার এই সংবিধানের বাইরে গিয়ে দ্বিতীয় শপথ নেয়ার আর কোনো সুযোগ থাকে না। এবং আমিও মনে করেছি যে যেহেতু আমি প্রথম শপথটা নিয়েছি এক্সিস্টিং সংবিধানের অধীনে, সো আমি আর দ্বিতীয় শপথটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়, বিকজ আমি তাহলে প্রথম শপথ যেটা সেটা নালিফাই হয়ে যায়। এটা আমার যুক্তি ছিল। সে কারণে যে এই যে বিতর্ক, এই যে আলোচনা, এখানে মানে খুবই ইন্টারেস্টিং। এটা নিয়ে তো নানা রকম আসপেক্টও আসছে। তার মধ্যে একটা বলছে যে তাহলে তো এই প্রথম কথা হচ্ছে এই যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী যে শপথ নেওয়ার প্রক্রিয়া, অন্তর্বর্তী সরকার গঠন এবং এখন পর্যন্ত যা যা হচ্ছে, সেটা নিয়েও তো অনেকে প্রশ্ন তুলছেন যে এই শুরুতে আসলে 106 অনুচ্ছেদের যে প্রয়োগ সেটা যথাযথভাবে করা হয়নি। এবং আমরা দেখলাম যে এই বিচারকরা এটার দিয়েছেন এই পরামর্শ, তারাও আসলে পদত্যাগ করেছেন খুব অল্প সময়ের মধ্যে। তাদেরকেও কেউ বলছে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, কেউ বলেছেন তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কিন্তু তারাও পদত্যাগ করে চলে গেছেন। তো এখন যেটা আলোচনাটা আসছে যে আসলে তাহলে তো পুরো বিষয়টা নিয়েই বিতর্ক তোলার সুযোগ আছে, শুধুমাত্র এই একটা দিক না সংবিধানের, যে এখন যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল সেটা কি সংবিধানের যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে? এখন আপনারা যে শপথ নিলেন, আপনারা কি আসলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শপথ নিয়েছেন কিনা? দেখুন আরাফাত, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ প্রশ্ন তুলতে চায় ভবিষ্যতে, প্রতিটি ক্ষেত্রেই প্রশ্ন তোলা যাবে। তবে আমরা যদি একটা মানে লিগ্যাল জুরিসপ্রুডেন্সের একটা আছে যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, হ্যাঁ, সেটা যদি আমরা সেই প্রিন্সিপাল অনুযায়ী যাই, তাহলে আসলে আপনি এটাকে যতই চ্যালেঞ্জ করেন, সময়টাকে তো আসলে পিছিয়ে নিয়ে গিয়ে আর সেটিকে পরিবর্তন করা সম্ভব নয়, তাই না? ধরুন আজ থেকে 10 বছর পর যদি এটা চ্যালেঞ্জ হয়, তাহলে তো আর 10 বছর আগের আজকের সময়টাতে আর ফিরে যাওয়া যাবে না। সো যা হয়ে গেছে, ফ্যাক্টাম যেটা হয়েছে সেটা হয়েছে, সেটাকে অ্যাজ ইট ইজ নিয়ে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তবে হ্যাঁ, সার্টেনলি আপনি যদি লিগ্যাল নিটিগ্রিটিতে যান, প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ করবার অনেক সুযোগ আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় যাই, যে আমরা গতকালকে ইউটিউবে একটি জরিপ করেছিলাম। সেখানে প্রশ্নটা ছিল যে প্রিয় দর্শক, গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কার সহ বাতিল হওয়া 20 অধ্যাদেশের বিষয়বস্তু বিএনপি সরকার আবারও বিল আকারে সংসদে পেশ করবেন বলে মনে করেন কি? সেখানে দেখা যাচ্ছে 81% দর্শক যারা ভোট দিয়েছেন তারা মনে করছেন যে এটা আসলে আর হবে না। আপনার কাছে কি মনে হয়, এটা কি আসলে আপনি এই সম্ভাবনা দেখেন? আমি 81% মধ্যে পড়ি, আমি মেজরিটির মধ্যে পড়ি। কারণ কি? এটা যদি আপনাকে দেখতে হয় তাহলে আমাদের আরেকটু পেছনের দিকে তাকাতে হবে। 99 সালে যখন মাজদার হোসেন মামলার রায় হলো, তখন আওয়ামী লীগ সরকার তারা এটিকে কার্যকর করলো না, এবং তারপরে বিএনপি সরকার আসলো দীর্ঘ সময়, তারাও এটির ব্যাপারে কোনো রকম কোনো পদক্ষেপ আমরা নিতে দেখলাম না। এরপরে দেখা গেল 111 সরকার যখন আসলো, তখন গিয়ে এই রায়টার উপর ভিত্তি করে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সুতরাং এই যে 99 থেকে 2007, 8টা বছরে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, কিন্তু তারা কেউ বিচার বিভাগকে স্বাধীন করবার জন্য কোনো পদক্ষেপ নিল না। আমরা এই মামলার রায়টা বাস্তবায়িত হতে দেখলাম না। এটাই যথেষ্ট বোঝার জন্য যে আসলে এই দলগুলো কোনোদিন চায়নি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক। ধরুন এই সরকার যদি আগামী 5 বছর ক্ষমতায় থাকে, তাহলে তারা খুব বেশি হলে
10টা 15টা জজ নিয়োগ দিতে পারবে উচ্চ আদালতে। অ্যাপিলেট ডিভিশনে হয়তো 3জন বা 5জন জজ তারা নিয়োগ দেবে, এলিভেট করবে, নিয়োগ তো না, এলিভেট করবে অ্যাপিলেট ডিভিশনে। সেটার জন্য এত বড় একটা স্টিগমা তারা নিতে রাজি যে তারা বিচার বিভাগের স্বাধীনতা এই অভ্যুত্থানের পরেও দিতে রাজি নয়। সো এগুলো না আসলে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর প্যাটার্ন। এটা আমাদের দেশের মানুষ জানে বলেই 81% মনে প্রাণে বিশ্বাস করে যে এই অধ্যাদেশগুলো আর কখনো আলোর মুখ দেখবে না। তবে যেটা লজ্জাস্কর ব্যাপার হবে, যেখানে পলিটিক্যালি একটা ধাক্কা বিএনপি খাবে। এখন আমার এই কথা শুনে হয়তো বিএনপির তার সিদ্ধান্ত হয়তো বদলাইতেও পারে, আমি জানি না। তারা দেখবে যে আর কয়েক বছরের মধ্যেই যখন তারা বিরোধী দলে যাবে, তাদের ব্যাপারে শক্তভাবে বলা হবে গুম নিয়ে তারা মিথ্যাচার করেছে, জাতীয় আন্তর্জাতিক পরিসরে মিথ্যাচার করেছে। কারণ যদি তাদের নেতাকর্মীরা সত্যি গুম হতো, তাহলে তো গুম অধ্যাদেশ করতে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। গুম অধ্যাদেশকে আইনে পরিণত করতে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এবং তারা যদি সত্যি গুমের বিপক্ষ শক্তি হয়, সত্যি যদি তারা চায় বাংলাদেশে গুম না হোক, তাহলে তো সেটার বিরুদ্ধে আইন তৈরি করতে তাদের কোনো বাধা থাকার কথা না। কিন্তু আইনমন্ত্রী তো বলছেন যে তারা আরো ভালো আইন তৈরি করবেন এবং আরো বিচার বিশ্লেষণ পর্যালোচনা করে তারপরে তারা আইনগুলো তৈরি করবেন, যেটা আরো শক্তিশালী হবে। আপনি এই কথা আস্থা রাখতে পারছেন না? আমি তো বললাম আমি পারছি না। এবং আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন, এটা আপনি যেমন শুনেছেন, বাংলাদেশের মানুষও শুনেছে, কিন্তু 81% মানুষ আস্থা রাখছে না। এটা হচ্ছে বাস্তবতা। এবার একজন দর্শকের একটি প্রশ্ন নেই। এমপি হওয়ার পর তার নারীদের জন্য কি পরিকল্পনা আছে বা কোনো মহাপরিকল্পনা আছে কিনা সে ব্যাপারে জানতে চাচ্ছি, এটাই আমার প্রশ্ন তার কাছে। একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে আমি যদি আপনাকে একদম ব্ল্যাক এন্ড হোয়াইট উত্তর দেই, তাহলে উত্তরটা হচ্ছে এর কোনো ক্ষমতাই আমার নাই। বাংলাদেশে 151টা আসন যারা পায়, যেই দল পায়, সেই দল চাইলে বাংলাদেশে যে কোনো কিছু করতে পারে। আর 149টা আসন যারা পায়, তাদের 1000টা ভালো পরিকল্পনা থাকলেও কোনো লাভ হয় না। আর সেখানে আমি একজন স্বতন্ত্র একক সদস্য। সো আমি নারীদের ব্যাপারে কোনো যুগান্তকারী মানে পরিকল্পনা এনে সকল কিছু যুগান্তকারী রূপ পরিবর্তন করতে পারবো সেটা নয়। তবে একজন নারী এবং একজন রাজনীতিবিদ এবং আইনজীবী হিসেবে আমি আপনাদেরকে এটুকুই বলবো যে নারী হিসেবে আমরা অনেক সময় নিজেকে দুর্বল ভাবতে পছন্দ করি, আমরা নিজেকে অনেক সময় ভালনারেবল বা ভিকটিম রোল প্লে করতে পছন্দ করি। আমরা আশা করি যে এভাবে হয়তো চললে আমার বাবা, আমার পার্টনার বা আমার সমাজ, আমার বস, আমার অফিস আমাকে জায়গা ছাড়বে, আমার জন্য একটু সহজ হবে, আমি একটু কম পরিশ্রম করে একটু বেশি আগাতে পারবো। এই মানসিকতাটা আমার মনে হয় ছেড়ে ফেলে দিয়ে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং নিজের দক্ষতা, সততা, যোগ্যতা এবং নিজের যেই মেধা সেটাকে সর্বোচ্চ সততার সঙ্গে ব্যবহার করুন। আমার মনে হয় কাউকে আপনার পক্ষে রাস্তা তৈরি করে দেওয়ার জন্য পরিশ্রম করতে হবে না, আপনি নিজেই যথেষ্ট হবেন আপনার রাস্তা তৈরি করবার জন্য। এক্ষেত্রে আমার যে বিষয়টা জানার, আসলে আপনি খুবই চমৎকার বলেছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাস্তবতা, এই যে নির্বাচিত যে সংসদ সদস্যরা 300 জন, তার মধ্যে 7 জন হচ্ছেন মাত্র নারী, 6 জন বিএনপির থেকে নির্বাচিত, আর একজন মাত্র স্বতন্ত্র নারী, তিনি হচ্ছেন আপনি। তো আপনার সংগ্রামটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই যে আপনার এই পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়া আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? আমি একটা কথা মাঝে মধ্যে বলি, এটা অনেকে খুব মনক্ষুণ্ণ হন, কিন্তু সত্য তো সত্যই, তাই না? ধরুন বিএনপির মতো একটা আউট অ্যান্ড আউট অকর্মণ্য এবং ব্যর্থ দলের বোঝা তো আমি 17 বছর বহন করেছি, তাই না? সেটা যদি 17 বছর বহন করতে পারি, তাহলে আসলে নিজের স্বতন্ত্র একটা নির্বাচন 1 মাসের ক্যাম্পেইন করে বহন করা খুব কি কঠিন। কিন্তু আমাকে একটা প্রশ্ন, যে আপনি যে ব্যর্থ দল বলছেন বিএনপিকে, সেই বিএনপি তো 200-র বেশি আসন এই সর্বশেষ নির্বাচনে জিতেছে এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখি যে মানে এই নির্বাচন তো সুষ্ঠু হয়েছে বলা হচ্ছে, যদিও বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তারা কিছু আসনে মানে এটা নিয়ে অভিযোগ করছে। ব্যর্থ দল মনে হচ্ছে দুটো কারণে। আমি যেই সময়কার কথা রেফার করছি 17 বছর, সেই সময় তাদের ন্যূনতম কোনো সাফল্য কোনো আন্দোলনে হয়নি, যেটার ভিত্তিতে আমি জোর গলায় তাদের পক্ষে কোনো কথা
বলতে পারবো, বাট I had to build narrative every day in a new form. So that was a big challenge for me, number one. আপনাদের শোতেও তো অসংখ্যবার ডয়েচে ভ্যালেতে ঠিকানা, সরি ঠিকানাতে না, তখন খালেদ মহিউদ্দিন সাহেবের ডয়েচে ভ্যালের যে DW শোগুলো খালেদ ছিল, মহিউদ্দিন ও জানতে চাই, মাই জি। গড, ইয়েস অ্যাবসলিউটলি, ওই শোগুলোতে কি পরিমাণ ডিফিকাল্টি আমাদেরকে ফেস করতে হয়েছে, আমাকে ফেস করতে হয়েছে, আপনি তো তার একজন আই উইটনেস ছিলেন, সো আপনি বুঝতে পারছেন আমার লড়াইটা কত কঠিন ছিল। আর দুই হচ্ছে 2/3 majority, certainly it's a very big number, but we should not forget that Aওয়ামী লীগ did not participate in this election. তারা যদি নির্বাচনে অংশ নিত, আমি জানি না ফলাফল আসলে কোথায় গিয়ে দাঁড়াতো। আর একটা আপনার কথা ধারণা কি ধার নেই, আওয়ামী লীগ এই আমি- নির্বাচনে অংশ নিলে কি ফলাফল হতে পারত? আমি জানি না, আপনাদের কাছে নিশ্চয়ই অনেক তথ্য বা পরিসংখ্যান থাকবে, আমার কাছে পরিসংখ্যান নেই। আমি শুধু এটুকুই বলতে পারি, যে কথাটা আমি বলছিলাম, আমি ধার নিয়ে বলি, যে আমাদের ডেইলি নিউ এজের কবির ভাই একটা কথা বলেছে না, যে অনেকে নাকে রুমাল চাপা দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য। নাকে রুমাল চাপা দেবার কারণটা কি জানেন? কারণ হচ্ছে গত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা যেভাবে দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, মামলা বাণিজ্যে জড়িয়ে গেছিল, যেটার প্রতিবাদ আমি 17 মাস ধরে দলের ভেতরে থেকে দলের ব্যাপারে করে এসেছি, দলের ভেতরে করেছি, রিপোর্ট জমা দিয়েছি, দলের বাইরে করেছি, কোনো কাজে আসে নাই। সো মানুষ বিএনপিকে খুব ভালোবেসে 2/3 মেজরিটি দিয়েছে, এটা নিশ্চয়ই আপনিও মনে করেন না, আমরাও মনে করি না। সো এটা যদি সকলে দেখুন, আপনি দেখুন নেপালে যে অভ্যুত্থান হলো, এরপরে কিন্তু নেপালে সরকারে যারা ছিল তারাও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনারা যদি ফেয়ার একটা নির্বাচন দেওয়ার সাহস থাকতো, আপনারা দেখতেন, আপনারা সকল দলকে আনতেন, আওয়ামী লীগও নির্বাচন করতো, বিচার চলতো। আওয়ামী লীগকে যদি মানুষ প্রত্যাখ্যান করে বিএনপিকে 2/3 দিত, তখন আপনার কাছে মনে হয় না যে এই 2/3 তার অনেক বেশি মজবুত 2/3 হতো, আর অনেক বেশি গ্রহণযোগ্য 2/3 হতো? কিন্তু সেটা তো হতে পারলো না। আরেকজন দর্শকের একটি প্রশ্ন আমি একটু নিতে চাচ্ছি। রুমিন ফারহানা, উনি তো সরকারে নাই, স্বতন্ত্র থেকে দাঁড়াইছে, তো এখন উনি জনগণের জন্য সরকার থেকে কিভাবে কাজগুলো আদায় করবে? জনগণ বলতে তো আমি নিশ্চয়ই 300 আসনের জনগণ নয়। জনগণ বলতে আমি বুঝি সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ। তাদের কাজ খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। মানে এখন পর্যন্ত গত 1.5 মাস 2 মাস হলো আমার বরাদ্দ যেটা ফিক্সড, যেটা 300 এমপির কাছে বরাদ্দ যাওয়ার, সেটা তো যাবেই। আর যদি সেটা না যায়, আমার এলাকায় তারা বন্ধ করে দেয়, সেটাও নিশ্চয়ই জনগণ তাদের জবাব যেভাবে দেয়ার দেবে।